এই কুত্তার বাচ্চা, তোর কি একটু লজ্জা শরম নেই? আমার রুমে এসে আবার আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখতেছিস? ম্যাডাম, আমি তো এসেছিলাম আপনাকে ডাকার জন্য। আপনি তো বলেছেন কলেজে যাবেন, এটার জন্য তো আমি এসেছিলাম। আপনার তো লেট হয়ে যাচ্ছে। আমার লেট হচ্ছে নাকি কি হচ্ছে এটা তোকে বলেছি দেখার জন্য? দরকার পড়লে আজকে কলেজে যাব না। তুই কেন আমার রুমে ঢুকলি আর কার অনুমতি নিয়ে আমার রুমে প্রবেশ করেছিস? ম্যাডাম, আমি এই বাড়ির ড্রাইভার। আমি যে কোনো সময় যে কারো রুমে ঢুকতে পারবো। স্যার আমাকে এই অনুমতি দিয়েছে। আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছেন কেন? খারাপ ব্যবহার করলে কিন্তু আমি স্যারকে বলতে বাধ্য হব। স্যারকে বলতে বাধ্য হবি? যা গিয়ে তোর স্যারকে বল আমি তোর গালে চড় মেরেছি। তোর স্যার যদি জিজ্ঞেস করে কেন চড় মেরেছি, তাহলে বলবি যে ম্যাডামের গায়ে কোনো কাপড় ছিল না, আমি হুট করে রুমে ঢুকে পড়েছি, এটার জন্য আমাকে মারতে। সাগর কোনো কথা বলল না, কারণ এখানে তার অপরাধটা অনেক বেশি। কারণ সে রুমের ভেতরে প্রবেশ করেছে না অনুমতি নিয়ে। সাগর গালে হাত দিয়ে চলে আসলো, নিচে গাড়িতে এসে বসে আছে। বেশ কিছুক্ষণ পর নীলা আসলো, সাগরকে দেখে বলতে লাগলো, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। ভালো হতে টাকা পয়সার প্রয়োজন হয় না। আর যদি টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারিস, আমি না হয় 2-4 টাকা ভিক্ষা দিব। সাগর চুপচাপ নীলার কথাগুলো সহ্য করে যাচ্ছে, কারণ তার কথাগুলো সহ্য করে যেতে হবে, না হলে তো এই বাড়িতে কাজ করতে পারবে না। সাগর গরিব ঘরের সন্তান, তার আব্বুর মাধ্যমে এই চাকরিটা পেয়েছে। সামান্য কিছু বেতনের জন্য সাগর কাজ করতেছে। ম্যাডাম, এখন কি কলেজে যাব নাকি অন্য কোথাও যাবেন? এখন সোজা কলেজে যা। আর আজকে আমি 2টা ক্লাস করব। 1 ঘন্টা সময় লাগবে ক্লাসগুলো শেষ হতে। তুই 1 ঘন্টা ওখানে বসে থাকবি। যদি কোথাও গিয়েছিস তাহলে আব্বুর কাছে বিচার দিব, বলবো তুই আমাদের গাড়ি নিয়ে প্রতিদিন মেয়েদেরকে নিয়ে ঘুরোঘুরি করিস। সাগর শুধু মাথা নাড়ালো, আর কোনো কিচ্ছু বলল না। সাগর এখানে কোনো কিছু বললেই তার অপরাধ। নীলা হচ্ছে ধনী পরিবারের একমাত্র মেয়ে, তার কোনো ভাই বোন নেই। তার আব্বু টপ বিজনেসম্যান হওয়ার কারণে নীলার অনেক অহংকার। সাগর ড্রাইভ করতে করতে চলে আসলো কলেজে। নীলাকে নামিয়ে দিয়ে বসে আছে সাগর। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে নীলার আব্বু ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে নীলার আর আব্বু বলতে লাগলো, সাগর, তুমি কোথায় আছো? এখন একটু অফিসে আসো তো, আমাকে নিয়ে গাজীপুর যেতে হবে একটু। আমার ড্রাইভার অসুস্থ, সে আজকে আসতে পারে নাই। স্যার, ম্যাডামকে তো কলেজে দিয়ে গেলাম। উনি তো বলেছে 1 ঘন্টা পর আবার কোথায় যেন যাবে। এখন যদি আমি চলে যাই আপনার সাথে, তাহলে তো উনি আবার রাগ করবে আর আপনার কাছে বিচার দিবে আমি নাকি অন্য কাউকে নিয়ে ঘুরে বেড়াই। তুমি আসো তো, আমি তো আছি। 10 মিনিটের ভিতরে আমার অফিসে আসো। এই বলে সাগর ড্রাইভ করতে করতে চলে গেল নীলার আব্বুর অফিসে। প্রায় 10 মিনিট পর নীলার আব্বু চলে আসলো নিচে। গাড়িতে বসে পড়তেই সাগর ড্রাইভ করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সাগর ড্রাইভ করে চলে আসলো গাজীপুর নীলাদের অফিসের সামনে। নীলার আব্বু গাড়ি থেকে নেমে চলে গেল অফিসের ভেতরে। এদিকে সাগর ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11:42 বাজে। এতক্ষণে নীলা হয়তো কলেজ থেকে বের হয়ে গেছে। চলুন দেখে আসি নীলা কি করতেছে। এইদিকে নীলা কলেজ থেকে বের হয়ে গেটের সামনে আসতেই দেখতে পেল সাগর নেই। এটা দেখে নীলা প্রচণ্ড রেগে গিয়ে বলতে লাগলো, কুত্তার বাচ্চাকে বলেছিলাম এখানে থাকার জন্য, নিশ্চয়ই কোনো মেয়ে নিয়ে ঘুরতে গেছে। আজকে বাসায় আসুক, এরপর তার বিচার করব। ফকিরের বাচ্চা, অন্যদের গাড়ি নিয়ে ভাব দেখাস। এই বলে নীলা রাগে গজগজ করতে করতে একটা রিক্সা নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতে নীলার আম্মু এসে দরজা খুলে দিল। নীলার মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরে গেল কিছু একটা হয়েছে। কি রে নীলা, কি হয়েছে? এরকমভাবে রেগে আছিস কেন? সাগর কিছু বলেছে নাকি তোকে? এই কুত্তার বাচ্চাটা প্রতিদিন মেয়ে নিয়ে ঘুরোঘুরি করে গাড়ি দিয়ে। আজকে আব্বু আসুক, এরপর বিচার দিব আব্বুর কাছে। আর বলবো তাকেই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। ওর মতো ড্রাইভার আমাদের দরকার নেই। তুই শুধু শুধু রাগ করতেছিস। সাগর তো তোর আব্বুকে নিয়ে গাজীপুরে গেছে, তোর কাছে তো ফোন ছিল না, এটার জন্য ফোন দিয়ে বলতে পারে নাই? আমাকে ফোন দিয়েছিল, আমাকে সব কিছু বলেছে। গাজীপুর যেহেতু গিয়েছে, একবার দারোয়ানের কাছে বলে তো যেতে পারতো। না বলেই চলে গেছে, এটার জন্য তো তাকে শাস্তি পেতে হবে।
দেখ নীলা, তোর কিন্তু অহংকার অনেক বেড়ে গেছে। আমি কিন্তু তোর আব্বুকে বলতে বাধ্য হব তুই যে প্রতিদিন সাগরের উপর অত্যাচার করিস। নীলা তার আম্মুর দিকে রাগি চোখে তাকিয়ে চলে গেল তার রুমে। দরজাটা বন্ধ করে ফোনটা হাতে নিয়ে দেখে সাগর মেসেজ দিয়েছে। মেসেজটা ছিল এমন: ম্যাডাম, আপনার কাছে ফোন না থাকার কারণে আমি আপনাকে বলে আসতে পারি নাই যে আমি আপনার আব্বুকে নিয়ে গাজীপুর এসেছি অফিসে। প্লিজ আপনি রাগ করবেন না। রাগ করবো না আবার? তুই একবার শুধু বাড়িতে আয়, তারপর দেখতে পারবি কি করি তোর অবস্থা। এই বলে নীলা ফোনটা রেখে রেডি হয়ে চলে আসলো নিচে। যেই বাহিরে বের হতে যাবে এমন সময় নীলার আম্মু বলতে লাগলো: নীলা, কোথায় যাইতেছিস এই সময়? জাহান্নামে যাচ্ছি, যাবে নাকি আমার সাথে? এই বলে নীলা বাড়ি থেকে বের হয়ে গেল। এইদিকে নীলার আম্মু নীলার ব্যবহারে অনেক খারাপ লাগলো আর মনে মনে বলতে লাগলো: নীলার আব্বুর জন্য এরকম হয়েছে মেয়েটা। আজকে যদি টাকা পয়সা দিয়ে লাইনা দিত তাহলে মেয়েটা কখনো এরকম হতো না। আল্লাহ জানে এই মেয়ের ভাগ্যে কি আছে। এই বলে নীলার আম্মু দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেল তার রুমে। এদিকে নীলা চলে আসলো ক্লাবে। এসে দেখে তার সকল বন্ধুরা ড্রিঙ্কস করতেছে। নীলাকে দেখে তার বান্ধবী আখি বলতে লাগলো: কি রে নীলা, কি হয়েছে তোর? এইভাবে রেগে আছিস কেন? বাসায় কি আন্টি কিছু বলেছে তোকে? আরে আম্মু কি বলবে, আম্মু কিছু বলে নাই। ওই ড্রাইভারটা আছে না, তোকে বলেছিলাম না, সে আজকে আমার কথার অবাধ্য হয়েছে। শুধু বাসায় আসুক, এরপর থেকে মজা দেখাবো। দেখ নীলা, ছেলেটা কিন্তু অনেক ভালো, তুই শুধু তার উপর অত্যাচার করতেছিস। ছেলেটা কিন্তু সামান্য কিছু টাকার জন্য তোদের বাসে কাজ করে না, না হলে কবেই চলে যেত। হ্যাঁ জানি তো, তোর তো আবার গরিবের উপর অনেক মায়া, এই জন্যই তো বলতেছি সেই সব। তোদের সাথে যে কেন বন্ধুত্ব করলাম একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তোর মতো বান্ধবী না থাকলে আমাদের কোনো কিছু যায় আসে না। তুই যদি আমাদের সাথে বন্ধুত্ব না রাখতে চাস তাহলে বন্ধুত্ব রাখিস না। এই বলে আখি চলে গেল অন্য পাশে। এদিকে নীলা তার বয়ফ্রেন্ডের সামনে বসে ড্রিঙ্কস করতেছে আর তার বয়ফ্রেন্ড নীলার রূপ দেখতেছে। এটা দেখে নীলা বলতে লাগলো: জানেমান, আমার সব কিছুই তো তোমার, তাহলে এভাবে দেখার কি আছে? জান, তোমার সব জিনিস যেহেতু আমার, তাহলে আমাকে দেখতে দাও ভালোভাবে। তুমি তো আমার কাছেই আসো না, তাহলে দেখবো কিভাবে? জানেমান, বিয়ে করো, এরপর যত ইচ্ছে তত দেখো। তখন তো কেউ আর আমাদেরকে বাধা দেবে না। জানেমান, তুমি তো জানো আমার চাকরি নেই। আমি এখন কিভাবে তোমাকে বিয়ে করব? আর বিয়ে করলে রাখবো কোথায়? আব্বু তো বলেছে চাকরি যতদিন না করবি ততদিন নাকি বিয়ে করতে পারবো না। জানেমান, সমস্যা নেই, আমার আব্বুর তো অনেক টাকা আছে, যখন যত টাকা চাইবো তত টাকাই দিবে। চলো বিয়ে করে ফেলি। আর 1-2টা বছর যাক, এরপর বিয়ে করব। জানেমান, আমার না একটা R15 বাইক লাগবে, কিনে দিতে পারবে? অবশ্যই কিনে দিতে পারবো জান, তুমি শুধু বলো কবে লাগবে। আচ্ছা, তুমি তো বলেছো তুমি যখন টাকা চাইবে তোমার আব্বু তখন টাকা দিয়ে দিবে, তাহলে এখন একটা বলো না R15 জন্য 7 লক্ষ টাকা দিতে, যাতে আমি একেবারে নিয়ে আসতে পারি। ওকে জানেমান, আমি এক্ষুনি আব্বুকে ফোন দিয়ে বলতেছি, তুমি শুধু ওয়েট করো, আমি তোমাকে আজকে বাইক কিনে দিব। ঠিক আছে জানেমান, এখন তাহলে তুমি ফোন দিয়ে তোমার আব্বুকে বলো টাকা পাঠানোর জন্য। নীলা ফোন দিল তার আব্বুর নম্বরে। বেশ কিছুক্ষণ পর তার আব্বু ফোনটা রিসিভ করলো আর বলল: মামনি, তুমি ওই সময় ফোন দিয়েছো? আর আজকে এত তাড়াতাড়ি কলেজ থেকে চলে এসেছো কেন? আব্বু, আজকে খুব গরম পড়েছে তো এর জন্য চলে এসেছি। আর তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, আমার না এখন 7 লক্ষ টাকা লাগবে, তুমি আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দাও এখন। তুমি এত টাকা দিয়ে কি করো? গত পরশুদিন না তুমি 2 লক্ষ টাকা নিলে, আবার এখন 7 লক্ষ টাকা চাইতেছো? দরকার আছে বলেই তো চাইছি, তুমি দিবে নাকি দিবে না? না দিলে বলে দাও। আমি কি বলতেছি তোমাকে দিব না? আচ্ছা, আমি কিছুক্ষণ পর টাকা পাঠাচ্ছি, মিটিংয়ে আছি তো, মিটিংটা শেষ করে পাঠাচ্ছি। ঠিক আছে আব্বু, আর ধন্যবাদ তোমাকে। এই বলে নীলা ফোনটা কেটে দিল। এদিকে নীলার আব্বু তার কেবিনে বসে ভাবতে লাগলো: মেয়েটাকে প্রতি মাসে মাসে এত টাকা দেই, মেয়েটা কি করে? তার আম্মু ঠিকই বলেছে, টাকা দিতে দিতে আমি লাই দিয়ে ফেলেছি।
এখন শুধু টাকা চাই। এই 7 লক্ষ টাকা দেওয়ার পর আর 1 টাকাও দিব না। যা খুশি করে ফেলুক। এই বলে নীলার আব্বু নীলার অ্যাকাউন্টে 7 লক্ষ টাকা পাঠিয়ে দিল। বিকেলে নীলার আব্বু আর সাগর চলে আসলো বাসায়। অন্যদিকে নীলা তার অ্যাকাউন্টে টাকা ঢুকতেই তার বয়ফ্রেন্ড নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, নিলয় চলো এখন, আব্বু টাকা পাঠিয়ে দিয়েছে, তোমার জন্য বাইক কিনে নিয়ে আসি। রিয়েলি? তোমার আব্বু সত্যি টাকা পাঠিয়ে দিয়েছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি চাওয়ার সাথে সাথে টাকা পাঠিয়ে দিয়েছে? এই দেখো আমার অ্যাকাউন্টে পুরো 7 লক্ষ টাকা আছে, দেখেছো? মাত্র পাঠিয়েছে, এই দেখো মেসেজ। এই বলে নীলা তার বয়ফ্রেন্ডকে নিয়ে চলে আসলো বাইকের শোরুমে। নিলয়কে একটা সুন্দর দেখে বাইক কিনে দিল। নিলয় নীলাকে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে নীলাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। এদিকে নীলা হাসি মুখে বাড়ির ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল সাগর বসে আছে সোফায়। সাগরকে দেখে নীলা বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা, তুই কোথায় গিয়েছিলি? তোকে না বলেছিলাম ওখানে থাকার জন্য, তুই চলে গেলি কেন এখান থেকে? নীলা, আমি সাগরকে নিয়ে গিয়েছিলাম, আর তুমি এরকম ব্যবহার করতেছো কেন? মুখের ভাষা ঠিক করো। সরি আব্বু, আসলে আমি একটু রেগে গিয়েছিলাম তো ওই সময়, সাগরকে না দেখতে পেয়ে, তাই আর কি এখন একটু বকাঝকা করে ফেলেছি। সাগর সরি, আর তুই একটু আমার রুমে আয় তো, ঘরের লাইটটা নষ্ট হয়ে গেছে, পাল্টে দিবি। এই বলে নীলা চলে আসলো তার রুমে। এদিকে সাগর বুঝতে পারছে রুমে গেলেই কিছু একটা করবে। সাগরকে চুপচাপ বসে থাকতে দেখে নীলার আব্বু বলতে লাগলো, সাগর যাও, নীলার রুমের লাইটটা পাল্টে দিয়ে আসো, না হলে আবার চিৎকার চেঁচামেচি করবে। ঠিক আছে স্যার, আমি যাইতেছি এখনই। এই বলে সাগর চলে আসলো নীলার রুমে। এদিকে নীলা বিছানায় বসে বসে ফোন টিপতেছে। সাগর রুমের বাহির থেকে বলতে লাগলো, ম্যাডাম ভিতরে আসতে পারি? হ্যাঁ ভেতরে আয়, আর এইভাবে প্রতিদিন বলে এরপর আমার রুমে ঢুকবি। আমার সামনে সোজা হয়ে দাঁড়া। তোকে কি যেন বলেছিলাম, কোথাও যাবি না, কিন্তু তুই আমার কথার খেলাপ করেছিস। এখন দেখ তোকে কি করি। এই বলে নীলা তার চুলগুলো হিট করতে ওটাতেই সাগরের হাত চেপে ধরেছে। সাগরের হাত 2 মিনিটের মধ্যে পুরো দাগ হয়ে গেছে। এদিকে সাগর চিৎকার করতে পারতেছে না। সাগরের 2 হাতে দাগ বসিয়ে দিল 2টা। সাগরের চোখ দিয়ে পানি পড়তেছে টপ টপ করে, কিন্তু নীলা তো এইসব দেখবে না কখনোই। এখন বুঝতে পারছিস আমার কথার খেলাপ করলে কি হয়? চুপচাপ নিচে চলে যাবি। আর এই দাগগুলো যদি আব্বু আম্মু দেখে তাহলে বলবি গাড়ি পরিষ্কার করতে গিয়ে এরকম হয়েছে। সাগর তার চোখের পানি মুছে চলে আসলো নিচে। নিচে এসে সাগর তার স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার আমাকে 100 টাকা দিতে পারবেন? আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে, তো এটার জন্য রিচার্জ করব। এই নাও, 200 টাকা রিচার্জ করে নিও তুমি। আর যদি টাকা লাগে তাহলে আমাকে বলিও। না স্যার, আর টাকা লাগবে না। 1 তারিখে না হয় আপনি আমার আব্বুর ফোনে টাকা পাঠিয়ে দিবেন। এই বলে সাগর চলে আসলো ওইখান থেকে। নিচে গাড়িটা বের করে দ্রুত ড্রাইভ করে চলে আসলো একটা ফার্মেসিতে। গাড়িটা সাইড করে রেখে সাগর ফার্মেসির সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, ভাই, পুড়ে যাওয়ার মলম আছে নাকি, যেখানে দিলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে? হ্যাঁ ভাই, পুড়ে যাওয়ার তো মলম আছে, কিন্তু কিভাবে পড়েছে এটা এটা তো বললেন না, বললে বুঝবো কি করে? আর যদি পারেন দেখালে খুব ভালো হতো। সাগর তার হাতটা দেখাতেই দোকানদার 2 হাত পিছিয়ে গেল, কারণ খুব বাজেভাবে পুড়ে গেছে চামড়াগুলো। দোকানদার সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই আপনার এরকম অবস্থা কি করেছে? দেখে তো মনে হচ্ছে কোনো হিটার দিয়ে আপনার হাতে এরকম অবস্থা করেছে। ভাই আপনি শুধু মলম দেন, আপনাকে এত কিছু বলতে পারবো না। আবার কখন জানি ফোন দিয়ে বসে তাড়াতাড়ি যেতে হবে। দোকানদার একটা মলম দিয়ে দিল। সাগর মলমটা নিয়ে চলে গেল ওইখান থেকে আবার বাসায়। এদিকে নিলয় বাইকের উপর বসে আছে। এমন সময় আঁখিয়ে এসে বলতে লাগলো, কি রে নিলয়, মনে হচ্ছে আজকে বাইকটা কিনে আনলি? নিশ্চয়ই নীলা দিয়েছে, তাই না? নীলা ছাড়া আর কে দিবে বাইক বলতো? সে তো প্রতি মাসে আমাকে কম করে হলো 10 লক্ষ টাকার উপরে দেয়। গত পরশুদিন ও 1 লক্ষ টাকা দিয়েছে। আর আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছিলাম। নীলা যদি একবার জানতে পারে তাহলে তোর কি হবে বুঝতে পারছিস? নীলা কিন্তু প্রচুর রাগী। আমি তার বেস্ট ফ্রেন্ড, তার রাগ সম্পর্কে জানি। আরে কোনো কিছু করতে পারবে না। নীলা আমাকে প্রচুর ভালোবাসে, কিন্তু আমি নীলাকে একটু ভালোবাসি না। আমি তো ভালোবাসি নিঝুমকে। যা চালিয়ে যা, একদিন দেখবি তোর কপাল পুড়বে।
এই বলে আঁখি ওইখান থেকে চলে গেল। এদিকে সাগর নিচে গাড়িতে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আব্বু ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তার আব্বু বলতে লাগলো, সাগর বাবা কেমন আছিস? এই তো আব্বু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? আর খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, আমরাও অনেক ভালো আছি আর খাওয়া দাওয়া করেছি। তোর বোন জিপিএ 5 পেয়েছে। এখন তো তাকে কলেজে ভর্তি করাতে হবে, অনেক টাকার প্রয়োজন। আব্বু, কয়েকদিন পর তো টাকা পাবো আমি, তখন না হয় ওইখান থেকে সাদিয়াকে কলেজে ভর্তি করিয়ে দিও। আর আমি যদি পারি তাহলে স্যারের কাছ থেকে বলবো নে একটু বেশি করে টাকা দেওয়ার জন্য। ঠিক আছে বাবা, আর ঠিকমতো খাওয়া দাওয়া করিস, কিন্তু খাওয়া দাওয়া না করে অসুস্থ হোস না। এই বলে সাগরের আব্বু ফোনটা রেখে দিল। এদিকে সাগর গাড়ির ভেতরে এসিটা চালিয়ে বসে আছে, কারণ তার হাতে মলম লাগিয়েছে। বেশ কিছুক্ষণ পর নীলা আসলো। সাগরকে বসে থাকতে দেখে বলতে লাগলো, এই নে, এই জিনিসগুলো তাড়াতাড়ি বাজার থেকে নিয়ে আসবি। 1 ঘন্টার মধ্যে যেন সকল কিছু পেয়ে যাই, আর সব কিছু নিয়ে আমার রুমে আসবি। ঠিক আছে ম্যাডাম, আপনি আপনার রুমে যান, আমি 1 ঘন্টার মধ্যে সকল কিছু নিয়ে চলে আসবো বাসায়। এই বলে সাগর গাড়িটা বের করে চলে আসলো বাজারে। মেকআপের সকল কিছু জিনিস নিয়ে আবারও চলে আসলো বাসায়। নীলার রুমের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ম্যাডাম ভিতরে আসতে পারি? আপনার সকল জিনিসগুলো নিয়ে এসেছিলাম। হ্যাঁ, ভেতরে আয়, আর জিনিসগুলো টেবিলের উপর রেখে যা। আচ্ছা ম্যাডাম, আর যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন দিবেন, আমি নিয়ে আসব। এই বলে সাগর চলে গেল নিচে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। সাগর খাওয়া দাওয়া করে বাহিরে এসে লাইটের নিচে বসে বসে 2 হাতে মলম দিতেছে। এমন সময় নীলা বেলকনিতে আসলো। সাগরের দিকে চোখ পড়তেই দেখতে পেল জায়গাগুলো অনেক ক্ষত হয়ে পড়ে গেছে। এটা দেখে নীলার গা শিউরে উঠল। নীলা মনে মনে বলতে লাগলো, অহংকারের কারণে আমি এরকম অবস্থা করলাম। ভালোই হয়েছে, আমার কথা না শুনলে এরকম হবে। আর সে মরে গেলে তাতে আমার কি আসে যায়? সে তো আমাদের বাসার চাকর। এই বলে নীলা তার বিছানায় এসে শুয়ে পড়ল। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সুবর্ণা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে সুবর্ণা বলতে লাগলো, কিরে নীলা, কেমন আছিস? আমাদের সাথে তো দেখাই করিস না আজকাল। কলেজে আসিস 2-1টা ক্লাস করে চলে যাস, ঠিক মতো তো কথা বলিস না। আরে এমনিতেই চলে আসি, নিলয়ের সাথে প্রতিদিন ঘুরতে যাই। আজকে নিলয়কে একটা R15 বাইক কিনে দিয়েছি 7 লক্ষ টাকা দিয়ে। আমাকে নিয়ে ঘুরোঘুরি করেছিল 2-3 ঘন্টার মতো। ও আচ্ছা, বাপের টাকা আছে বলে সবাইকে এরকম ভাবে গিফট করবি? যাক, ভালোই করতে থাক, একটা সময় আসবে নিজে বুঝতে পারবি টাকার মূল্য। নীলা সুবর্ণার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 7টা। সাগর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গাড়িগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিল। এমন সময় নীলার আব্বু আসলো আর বলতে লাগলো, সাগর, তুমি এক কাজ করো, আজকে যেহেতু আমার ড্রাইভার চলে এসেছে, তুমি না হয় নীলাকে নিয়ে থাকবে। নীলা যেখানে বলবে সেখানেই যাবে। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই করব। এই বলে নীল আর আব্বু চলে গেল ওইখান থেকে তার অফিসে। এদিকে সাগর বসে আছে। এমন সময় নীলা ফোন দিল আর বলতে লাগলো, সাগর, কালো এক্স করোলা গাড়িটা রাখবি আজকে, আমি এই গাড়িটা নিয়ে ঘুরতে যাব। ম্যাডাম, ওই গাড়িটা তো আপনার আব্বু নিয়ে গেছে, এখন ওনাকে বললে তো উনি দিবে না। তোকে যেটা বলেছি সেটা কর, আর যদি না আনতে পারিস গাড়িটা তাহলে তোকে চাকরি থেকে বের করে দেব। সাগর ফোনটা কেটে তাড়াতাড়ি করে ফোন দিল আব্বুর কাছে। এদিকে নীলার আব্বু ফোনটা রিসিভ করে বলতে লাগলো, কি হয়েছে সাগর, আবার ফোন দিলে কেন? স্যার, নীলা ম্যাডাম তো আপনার গাড়িটা চাইতেছে, আমি এই সাদা গাড়িটা নিয়ে আসতেছি। আপনি প্লিজ রাস্তা এক সাইডে বলেন ড্রাইভারকে দাঁড়া করাতে। 10 মিনিটের ভিতর আসতে পারবে নাকি? যদি আসতে পারো তাহলে নিয়ে যেতে পারবে গাড়িটা। আমি দাঁড়াচ্ছি রাস্তার এক পাশে। এই বলে সাগরের আব্বু রাস্তার একপাশে ড্রাইভারকে বলল গাড়িটা দাঁড় করানোর জন্য। বেশ কিছুক্ষণ পর সাগর তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে এসে কালো গাড়িটা নিয়ে আবার চলে গেল বাড়িতে। গিয়ে দেখে নীলা বাহিরে দাঁড়িয়ে আছে। নীলাকে দেখে সাগরের আত্মা শুকিয়ে গেল। ভালো হয়েছে গাড়িটা নিয়ে এসেছিস, আমি তো এটাই চাইছিলাম। এখন কলেজে চল, আর আজকে যদি তুই কোথাও যাস তোকে কিন্তু আমি মেরে ফেলবো। কালকে শুধু তোর হাত পুড়িয়ে দিয়েছিলাম, আজকে চলে গেলে তোর গলা টিপে মেরে ফেলবো।
এই বলে নীলা গাড়িতে উঠে পড়ল। সাগর নীলাকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর নীলাকে নিয়ে চলে আসলো কলেজে। গাড়িটা সাইড করে রেখে দিল সাগর। এদিকে নীলা গাড়ি থেকে নেমে চলে গেল কলেজের ভেতর। এমন সময় আছে সাগরের পাশে দাঁড়াতেই দেখতে পেল সাগরের 2 হাত পুড়ে গেছে। এটা দেখে আখি বলতে লাগলো, কি ব্যাপার, আপনার হাত পুড়লো কিভাবে? এমনিতেই গাড়ি পরিষ্কার করতে গিয়েছিলাম, তখন একটু ছ্যাঁকা খেয়েছি, তাই আর কি হাতটা একটু পড়ে গেছে। আর আপনি কে? আপনি আমাকে এসব জিজ্ঞেস করতেছেন কেন? আমি হচ্ছি নীলার বেস্ট ফ্রেন্ড আখি। আর তোমাকে আমি আগে থেকে চিনি। তুমি নীলার ড্রাইভার। আর এটা কোনো সামান্য ছ্যাঁকা খাওয়ার দাগ না। আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি এটা হয়তো কোনো হিটারের দাগ। নীলা যে আপনার উপর এভাবে অত্যাচার করে আপনি কাউকে বলেন না কেন? আরে কে বলেছে আপনাকে ম্যাডাম আমার উপর অত্যাচার করে? ম্যাডাম আমার উপর অত্যাচার করে না। ম্যাডাম তো সবসময় আমাকে ভালোবাসে, এটা দেয় ওইটা দেয়। এই দেখেন আমাকে আজকে চকলেট দিয়ে গেছে। গাড়িতে 2টা চকলেট রাখা ছিল। ওই 2টা চকলেট দেখিয়ে বলল কথাটা। আপনি যতই মিথ্যা কথা বলেন না কেন আমার চোখের কাছে আপনি কখনোই মিথ্যা কথা বলতে পারবেন না। আচ্ছা যাই হোক, আমি এখন ক্লাসে যাই, ক্লাস শুরু হয়ে যাবে। আর সাবধানে থাকবেন নীলার কাছ থেকে। এই বলে আখি চলে গেল ওইখান থেকে তার ক্লাসরুমে। গিয়ে দেখে নীলা তার সকল ফ্রেন্ডদের সাথে বসে বসে কথা বলতেছে। আখিও তাদের সাথে যোগ। বেশ কিছুক্ষণ পর স্যার আসলো। স্যার আসতেই সবাই বসে পড়লো যার যার সিটে। 5টা ক্লাস করে নীলা চলে আসলো বাহিরে। এসে দেখে সাগর বসে আছে। সাগরকে দেখে বলতে লাগলো, এই ড্রাইভার, তুই বাসায় চলে যা। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব। আমি যখন ফোন দিব আবার চলে আসবি তুই। ঠিক আছে ম্যাডাম, আর একটা কথা, একটু সময় থাকতে ফোন দিয়েন যাতে আমি আসতে পারি। আপনি তো এমন সময় ফোন দেন আর বলেন তাড়াতাড়ি আসার জন্য। আমি যে কোনো সময় ফোন দিব, যে কোনো সময় চলে আসতে হবে তোর। যতক্ষণ টাইম দিব ততক্ষণের মধ্যে চলে আসবি, এখন যা। সাগর চলে আসলো বাসায়। এসে দেখে তার ম্যাডাম বসে বসে কার সাথে যেন কথা বলতেছে। সাগরকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার সাগর, নীলা কোথায়? নীলা আসে নাই নাকি তোমার সাথে? না ম্যাডাম, নীলা ম্যাডাম আসে নাই। নীলা ম্যাডাম তার বন্ধু বান্ধবীদের সাথে ঘুরতে গেছে। বলেছে আসছে নাকি বিকাল হবে। ও আচ্ছা, তুমি তো আবার সকালে খাওয়া দাওয়া করো নাই। যাও ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে খাবার দিতেছি। ঠিক আছে ম্যাডাম, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এই বলে সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার টেবিলে বসে 2 লোকমা খাবার মুখে দিতেই এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখেন নীলা ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতেই উপাস থেকে নীলা বলতে লাগলো, হ্যালো, এবার আমি লোকেশন পাঠাচ্ছি। 10 মিনিটের মধ্যে এখানে চলে আয়। আর 2:15 বাজে, ঠিক 2:25-এর মধ্যে চলে আসবি। রাখলাম এখন। নীলা ফোনটা রেখে দিল। এদিকে সাগর খাবার খাবে নাকি চলে যাবে এইসব ভাবতেছে। এমন সময় সাগর তাড়াতাড়ি করে তার হাতটা ধুয়ে চলে গেল বাহিরে। গাড়িটা নিয়ে নীলার দেওয়া লোকেশনে চলে আসলো। এসে দেখে নীলা তার বন্ধু বান্ধবীদের সাথে দাঁড়িয়ে আছে। সাগর তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে পেছনের দরজাটা খুলে দিল। নীলা সাগরের সামনে এসে ঠাস করে সাগরের গালে চড় মেরে দিল আর বলতে লাগলো, 1 মিনিট দেরি করে এসেছি, সেটার জন্য একটা চড় মেরেছি। চল তাড়াতাড়ি বাসায় যাব, খুব ক্ষুধা লাগছে। এই বলে নীলা গাড়িতে উঠে গেল। এইদিকে নীলার সকল বান্ধবীরা এসব দেখেছে, কিন্তু নীলাকে কোনো কিছুই বলে নাই। সাগর বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসায়। নীলা বাড়ির ভেতরে প্রবেশ করতেই নীলার আম্মু বলতে লাগলো, কি রে নীলা, সাগর কোথায়? সে তো বাহিরে বসে আছে, গাড়িতে দেখো গিয়ে। নীলার আম্মু চলে আসলো বাহিরে। এসে দেখে সাগর গাড়িতে বসে আছে। সাগরকে দেখে নীলার আম্মু বলতে লাগলো, তুমি খাবারগুলো শেষ না করে চলে গেছো কেন? ম্যাডাম আপনার মেয়েকে আনা অতি জরুরি, না আনলে তো। না হলে পরে কি বলো? না ম্যাডাম কিছু না, আর না খাওয়ার জন্য সরি, আমার ক্ষুধা ছিল না। নীলার আম্মু বেশ বুঝতে পারছে সাগরের মুখ দেখে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো ঘরে। একটা প্লেটে খাবার নিয়ে বাইরে আসতেই দেখতে পেল সাগর বসে আছে। সাগরকে খাবার দিয়ে বলতে লাগলো, এই খাবারগুলো খেয়ে নাও। সাগর হাত ধুয়ে খাবারে 2 হাত দিয়েছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে নীলা ফোন দিয়েছে।
এদিকে সাগর আবারও হাত ধুয়ে কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, জি ম্যাডাম বলেন। আমার জন্য রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নিয়ে আয়, তোর বিকাশে টাকা পাঠিয়েছি 500। ঠিক আছে ম্যাডাম, আমি যাইতেছি এখনই। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে নীলার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম কিছু মনে করবেন না, আসলে আমার ভাগ্যে হয়তো আজকে খাবার জুটবে না, আপনি খাবারগুলো নিয়ে যান। নীলার আম্মু কোনো কিছুই বলতে পারলো না সাগরকে, কারণ তিনি জানেন এখন যদি সাগর বিরিয়ানি না এনে দেয় তাহলে সাগরের উপর অত্যাচার করবে। নীলার আম্মু মাথা নিচু করে চলে আসলো বাড়ির ভেতরে, সোফায় বসে ফোন দিল তার বড় ভাইকে। হ্যালো ভাইয়া, আমি তোদের বাসায় কিছুদিনের জন্য আসতেছি থাকার জন্য। তুমি তো বলতে আমি নাকি আসি না, কালকে চলে আসবো। ঠিক আছে, কালকে চলে আয়, আর পারলে নীলাকে নিয়ে আসিস, নীলা তো বাসায় একা একা থাকবে। নীলা যাবে না, তার সামনে পরীক্ষা তো, এর জন্য কিছুদিন পর না হয় যাবে। এই বলে নীলার আম্মু ফোনটা কেটে দিল। এদিকে সাগর নীলার জন্য বিরিয়ানি নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগর তাড়াতাড়ি করে চলে আসলো নীলার রুমে সামনে আর বলতে লাগলো, ম্যাডাম ভিতরে আসতে পারি? হ্যাঁ ভেতরে আয়, বিরিয়ানি নিয়ে এসেছিস? জি ম্যাডাম, বিরিয়ানি নিয়ে এসেছি, এখানে 500 টাকার বিরিয়ানি আছে। ধন্যবাদ, যা এখন তুই। সাগর চলে আসলো নিচে। দেখতে দেখতে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। সাগর গোসল করে গাড়িতে বসে আছে, এমন সময় বাড়ির ভেতরে প্রবেশ করলো নীলার আব্বু। সাগরকে গাড়ির ভেতরে বসে থাকতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার সাগর, তুমি এখানে বসে আছো কেন? বাড়ির ভিতরে যাও, এখানে বসে বসে মশার কামড় খাচ্ছ। স্যার আমি পরে যাব না, খাওয়া দাওয়া করে তো আবার বাইরে এসে থাকতে হবে। এখন চোরের উৎপাত বেড়েছে অনেক, কখন চোর আসে কে জানে। নীলার আব্বু চলে গেল বাড়ির ভেতরে। রাতে খাবার টেবিলে বসে আছে, এমন সময় নীলার আব্বু বলতে লাগলো, নীলার মা, সাগর খাবার খেয়েছে নাকি? না, সাগর এখনো খাবার খায় নাই। তুমি একটু ফোন দিয়ে বলো আসার জন্য। আম্মু সাগর তো পরেও খেতে পারবে, আমরা খাওয়া দাওয়া শেষ করে নেই আগে। নীলা, সাগর পরে খাবে কেন? সেও তো একটা মানুষ, সে গরিব বলে কি তাকে অবহেলা করব আমরা? সাগর আমাদের সাথে বসে বসে খাবে। এই বলে নীলার আব্বু ফোন দিল সাগরকে। বেশ কিছুক্ষণ পর সাগর বাড়ির ভেতরে এসে দেখে সবাই খাবার খাচ্ছে। নীলার চোখের দিকে তাকাতেই দেখতে পেল নীলা তার চোখ লাল করে তাকিয়ে আছে সাগরের দিকে। সাগরের আর বুঝতে বাকি রইল না নীলা কি বোঝাতে চাচ্ছে। স্যার আপনারা খাবার খেয়ে নেন, আমি না হয় আপনাদের খাবার খাওয়ার পর খাবার খাবো। কেন? আমরা খাবার খাওয়ার পর তুমি খাবার খাবে কেন? আমাদের সাথে এখানে বসো, আমাদের সাথে খাবার খাবে। আরে না স্যার, আমি আপনাদের সাথে খাবার খাবো কি করে? আমার হাতে ময়লা লেগে আছে, আমি পরে খেয়ে নিব। ম্যাডাম আপনি আমার জন্য অল্প কিছু খাবার রেডি করে দেন, আমি না হয় বাইরে খেয়ে নিব। নীলার আম্মু সাগরের দিকে তাকিয়ে দেখে সাগর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নীলার আম্মুর বুঝতে আর বাকি রইল না, নীলা এতক্ষণ তার ইশারায় সব কিছু বলে দিয়েছে। নীলার আম্মু সাগরকে খাবার রেডি করে দিয়ে দিল। এদিকে সাগর চলে আসলো খাবার নিয়ে। বাহিরে খাওয়া দাওয়া করে গাড়ির ভেতরে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা সাগর নীলাকে নিয়ে চলে আসলো কলেজে। বেশ কিছুক্ষণ পর সাগর বলতে লাগলো, ম্যাডাম আপনার আম্মু তো বলে দিয়েছে একটু বাসায় যাওয়ার জন্য, উনি নাকি তার বাবার বাড়িতে যাবে। আমি কি ওনাকে তার বাবার বাড়িতে দিয়ে আসবো যদি অনুমতি দেন? এখান থেকে নানা বাড়িতে যাইতে তো 2 ঘন্টা সময় লাগবে, আবার আসতে 2 ঘন্টা। ঠিক আছে যা, আর তাড়াতাড়ি চলে আসবি। আমি না হয় আজকে রিক্সা নিয়ে বাড়িতে চলে যাব। সাগর চলে আসলো বাসায়। নীলার আম্মুকে নিয়ে গাড়িতে বসে পড়লো। সাগর ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতেছে, এমন সময় নীলার আম্মু সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা সাগর, তুমি এই কাজটা কেন করতেছো? নীলা যে তোমাকে এভাবে অপমান করে, এভাবে মারধর করে, তুমি কিছু বলতে পারো না? ম্যাডাম আমরা মধ্যবিত্ত, আমরা কি বলবো, আমাদের কোনো কিছুই বলার নেই। হয়তো আমিও অপরাধ করেছি তাই মাঝে মধ্যে মারে। নীলার আম্মু সাগরের দিকে এক নজরে তাকিয়ে আছে। প্রায় 2 ঘন্টা পর নীলার আম্মুকে নিয়ে চলে আসলো তার বাবার বাড়িতে। নামিয়ে দিয়ে সাগর আবারও রওনা দিল নীলাদের বাসার উদ্দেশ্যে।
দীর্ঘ 2 ঘন্টা পর সাগর চলে আসলো বাসায়। এসে দেখে নীলা চলে এসেছে। সাগর মেসেজ করে জানিয়ে দিল সে চলে এসেছে। এদিকে নীলা তার বয়ফ্রেন্ডকে নিয়ে তার রুমে বসে আছে। এমন সময় নীলার বয়ফ্রেন্ড বলতে লাগলো, বেবি, তোমাকে একটু আদর করি প্লিজ, আজকে অন্তত একটু আদর করতে দাও তোমাকে। দেখো নিলয়, আমি তোমাকে আদর করতে দিতে পারবো না। আমি তোমাকে আগেই বলেছি যেদিন বিয়ে করবে ওই দিন আদর করতে দিব তোমাকে। তুমি বুঝতে পারছো না কেন? যদি পেটে বেবি চলে আসে তখন কি করব? বেবিটা কে না হয় আমরা মেরে ফেলবো, এছাড়া আর কি করতে পারবো। এখন প্লিজ একটু আদর করতে দাও, না হলে কিন্তু আমি তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখবো না। প্লিজ নিলয়, এসব বলো না। তুমি এইসব ছাড়া অন্য যা চাইবে আমি তাই দিব। বলো কি চাও তুমি? তাহলে আমাকে আজকে 10 লক্ষ টাকা দাও, আমি আর তোমার কাছে এসব কোনো কিছু চাইবো না। আচ্ছা, তুমি এখানে বসো, আমি আব্বুর রুম থেকে টাকা নিয়ে আসতেছি। ঠিক আছে, যাও তাহলে। নীলা চলে আসলো তার আব্বুর রুমে। চাবিটা খুঁজে বের করে ড্রয়ার থেকে 10 লক্ষ টাকা নিয়ে চলে আসলো তার রুমে। নিলয়ের হাতে দিয়ে বলতে লাগলো, এই নাও তোমার 10 লক্ষ টাকা। এখন তুমি বাড়িতে চলে যাও, আব্বু চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তোমাকে দেখলে পরে সমস্যা হবে। বেবি, বেবি আছে বেবি, আর তোমাকে অনেক 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 ধন্যবাদ। এখন তাহলে যাই আমি। ঠিক আছে, যাও তাহলে এখন। নিলয় চলে আসলো নিচে, তার বাইকটা নিয়ে চলে গেল তার বাড়িতে। এদিকে সাগর নিচে বসে সব কিছুই দেখেছে, কে এসেছে আর কে গিয়েছে। বেশ কিছুক্ষণ পর নীলার আব্বু আসলো। নীলার আব্বু এসে দেখে সাগর বাহিরে দাঁড়িয়ে আছে। সাগরকে দেখে বলতে লাগলো, আচ্ছা সাগর, তোমাকে তো বাড়ির ভিতরে রুম দিয়েছি আর বলেছি সেখানে সবসময় থাকবে এবং বিশ্রাম করবে, তাহলে তুমি সেখানে থাকো না কেন? ওইখানে বসে থাকো কেন সব সময়? স্যার, বাড়ি থেকে যদি কিছু চুরি হয়ে যায় তখন তো আপনারা আমাকে অপরাধী বানাবেন। এর জন্য আমি বাড়ির ভিতরে যাই না, বাইরে থাকি। সাগর, এসব বলা কিন্তু একদম ঠিক হয় নাই। আমি তোমাকে খুব ভালো করেই চিনি, তুমি এরকম করার লোক না। যাও রুমে যাও, গিয়ে বিশ্রাম করো। সাগর নীলার আব্বুর সাথে চলে আসলো বাড়ির ভেতরে। সাগর তার রুমে প্রবেশ করতেই নীলার আব্বুর ডাক শুনতে পেল। নীলা, এই নীলা, এইদিকে আই তো। আমার ড্রয়ারের থেকে 10 লক্ষ টাকা নিয়েছে কে? আমি জানবো কি করে আব্বু তোমার ড্রয়ার থেকে 10 লক্ষ টাকা নিয়েছে কে? আমি কি তোমার রুমে এসেছি নাকি? তুই ছাড়া তো এই রুমে ঢোকার সাহস আর কারণ নেই। এমনকি সাগরও বাড়ির ভিতরে প্রবেশ করে না। ও আচ্ছা, তুমি এখন আমাকে চোর দাবি করতেছো তাই না? আমি চুরি করেছি? বাড়িতে তো সাগরও ছিল, তাকে একবার চোর দাবি করতে পারলে না? সাগর, তুই কি আমার রুম থেকে 10 লক্ষ টাকা চুরি করেছিস? নীলার আব্বুর মুখে এরকম কথা শুনে সাগর ভ্যাবাচাকা খেয়ে গেল আর বলতে লাগলো, স্যার, আমি আপনার রুম থেকে টাকা চুরি করতে যাব কেন? আমি আপনার রুম থেকে টাকা চুরি করি নাই। আর আমি তো আজকে বাড়ির ভিতরেই আসি নাই। আপনি চাইলে সিসি ক্যামেরা চেক করতে পারেন। সাগরের মুখে সিসি ক্যামেরাটার কথা শুনে নীলার আব্বু চলে আসলো তার রুমে। কম্পিউটারে দেখতে লাগলো তার রুমে কে এসেছিল। বেশ কিছুক্ষণ দেখার পর নীলার আব্বুর আর বুঝতে বাকি রইল না টাকাটা চুরি করেছে নীলা। নীলার আব্বুর বাহিরে এসে নীলার গালে ঠাস ঠাস করে চড় মারলো আর বলতে লাগলো, তুই চুরি করেছিস টাকা, তুই অন্যজনের নামে বদনাম ছড়াচ্ছিস কেন? এই দেখ, তুই আমার রুম থেকে টাকা চুরি করে নিয়ে এসেছিলি। গত পরশুদিন তোকে আমি 7 লক্ষ টাকা দিলাম, আবার আজকে 10 লক্ষ টাকা তুই নিয়েছিস। এত টাকা নিয়ে কি করিস তুই? এত টাকা নিয়ে যা ইচ্ছা তাই করি, তাতে তোমাদের কি? আর এই টাকা তো তোমরা কবরে নিয়ে যাবে না, এই টাকা তো তুমি আমাকেই দিয়ে যাবে। আমি তোকে দিয়ে যাই বা অন্য কাউকে দিয়ে যাই, তুই আমার রুম থেকে টাকা চুরি করলি কেন? আর বল, এত এত টাকা তুই কি করিস? কি করি এটা বলতে পারবো না, আমার টাকা লাগছে এর জন্য আমি টাকা নিয়েছি। আর কোনোদিন যদি তুই আমার রুম থেকে টাকা চুরি করেছিস বা আমার কাছে টাকা চাইছিস, তাহলে তোকে বাড়ি থেকে বের করে দিব। সামান্য কিছু টাকার জন্য তুমি আব্বু আমার সাথে এরকম ব্যবহার করতেছো? তোমার টাকা আর লাগবে না আমার। দেখা যাবে আমার টাকা লাগবে নাকি লাগবে না। আর কোনোদিন দেখি তুই আমার কাছে টাকা চাস কিনা। সাগর, তোমাকে ভুল বোঝার জন্য সরি। সাগর চলে গেল নিচে। গাড়ির ভেতরে বসে আছে এমন সময় নীলা আসলো। সাগরের সামনে দাঁড়িয়ে ঠাস ঠাস করে
সাগরের গালে চড় মেরে দিল আর বলতে লাগলো, তুই স্বীকার করলি না কেন তুই টাকা চুরি করেছিস? তাহলেই তো আব্বু আমাকে মারতো না। ভাবছিলাম তোর উপর আর অত্যাচার করব না, কিন্তু এখন থেকে তোর উপর আরো বেশি অত্যাচার করব। তুই যদি স্বীকার করে নিতি যে টাকাগুলো তুই চুরি করেছিস। ম্যাডাম, আমি যেহেতু টাকা চুরি করি নাই, সো আমি মিথ্যা কথা বলতে যাব কেন? আমি মিথ্যা কথা বলতে পারবো না। আপনি চুরি করেছেন, আপনি এখন ধরা পড়েছেন, আর আমার উপর অত্যাচার করতেছেন। হ্যাঁ, তোর উপর অত্যাচার করতেছি, কারণ তুই যদি আব্বুকে বলতি তুই চুরি করেছিস তাহলে তো আমাকে কিছুই করতো না। রেডি থাকিস, যখন তখন তোর উপর অত্যাচার করব। এই বলে নীলা আবারও চলে গেল বাড়ির ভেতরে। এদিকে সাগর গাড়ির ভেতরে বসে বসে ভাবতেছে এই চাকরি ছেড়ে দিবে নাকি করবে। চাকরি ছেড়ে দিলে তো আব্বু আম্মু এবং আমার বোনের পড়ালেখা পুরো মাটি হয়ে যাবে। আমি তাদের চালাবো কিভাবে? না, এই চাকরি ছাড়তে পারবো না। যতই অত্যাচার করুক না কেন, আমি থাকবো এখানে। এইসব ভাবতেছে সাগর। এমন সময় নীলার আব্বু ফোন দিল। সাগর কলটা রিসিভ করতেই ওপাশ থেকে নীলার আব্বু বলতে লাগলো, সাগর, তুমি একটু আমার রুমে আসো তো, একটা জরুরি কাজ আছে। জি স্যার, আসতেছি। এই বলে সাগর চলে গেল নীলার আব্বুর রুমে। গিয়ে দেখে নীলার আব্বু বড় বড় 5টা ব্যাগ রেডি করে রেখেছে। সবগুলো ব্যাগের ভেতরে টাকা রাখা আছে। এটা দেখে সাগর বলতে লাগলো, স্যার আমাকে ডেকেছিলেন, আর সবগুলো ব্যাগের ভিতর এভাবে টাকা ভরে রেখেছেন কেন? সবগুলো টাকা ব্যাংকে জমা করে আসবো, এটার জন্য সবগুলো ব্যাগে ভরে রেখেছি। চলো সবগুলো লাগেজ নিয়ে। ঠিক আছে স্যার, চলেন। 5টা ব্যাগ নিয়ে চলে আসলো গাড়িতে। সবগুলো ব্যাগ রেখে সাগর ড্রাইভিং সিটে বসে পড়ল। পেছনে বসে আছে নীলার আব্বু। সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, আমি জানি নীলা তোমার উপর অনেক অত্যাচার করে। কি বলবো বলো, আমার একমাত্র মেয়ে, তাকে তো কিছু বলতে পারি না। কিছু বললেই দেখো না বাড়ি ভাঙচুর করে। স্যার কিছু বলার প্রয়োজন নেই, ম্যাডাম দেখবেন এমনিতেই ঠিক হয়ে যাবে কিছুদিন পর। আর ওই ছেলেটাকে আমি চিনি না, এতগুলো টাকা দিয়ে দিল ওই ছেলেটাকে। আমি খোঁজ লাগাচ্ছি, দেখি ওই ছেলেটাকে আর আমার মেয়ের কাছ থেকে এতগুলো টাকা নিয়ে গেল কেন। সাগর আর নীলার আব্বুর কথা বলতে বলতে চলে আসলো ব্যাংকে। টাকাগুলো রেখে দুইজন চলে আসলো আবার বাসায়। এদিকে নীলা নিলয়কে ফোন দিয়ে নিলয় ফোনটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো বেবি, বলো। নিলয়, আমি তোমাকে বিয়ে করব, এবং আজকে আব্বু আমাকে অনেক মারধর করেছে। তোমাকে টাকা দিয়েছি বলে তুমি প্লিজ আমাকে বিয়ে করো। জান প্লিজ, আর কয়েকটা দিন যাক, এরপর না হয় তোমাকে বিয়ে করব। প্লিজ আর কয়েকটা দিন একটু অপেক্ষা করো। আমি তোমার কাছ থেকে টাকা নিয়ে একটা বিজনেস শুরু করতেছি, এটার জন্য আর কিছুদিন সময় চাইতেছি। ঠিক আছে, আমি তোমাকে 2 মাস সময় দিলাম। এই 2 মাসের ভেতরে আমাকে নিয়ে যাবে তুমি। ফোন রাখলাম তাহলে এখন। ঠিক আছে, ফোন রাখো তাহলে। এদিকে নিলয় মনে মনে বলতে লাগলো, তোকে বিয়ে করব, তাও আবার আমি? তোর মতো দজ্জাল মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। যার ভিতরে কোনো মনুষ্যত্ব নেই, তাকে বিয়ে করে কখনোই সুখী হতে পারবো না। এইসব বলতেছে নিলয় মনে মনে। এদিকে নীলার আব্বু ফোন দিল নীলার আম্মুর কাছে। নীলার আম্মু ফোনটা রিসিভ করে বলতে লাগলো, কি হয়েছে, ফোন দিয়েছো কেন? তুমি বাড়ি থেকে চলে গেছো, আর তোমার মেয়ে জানো কি করেছে? আমার ঘর থেকে 10 লক্ষ টাকা চুরি করে নিয়ে একটা ছেলেকে দিয়ে দিয়েছি। তুমি তাড়াতাড়ি বাসায় আসো। আমি বাসায় গিয়ে কি করব? তুমি তোমার মেয়েকে নিয়ে থাকো, তোমার মেয়ে তো অনেক ভালো। টাকা দিয়ে দিয়ে লাই দিয়েছো, এখন বলতেছো কেন আমাকে যাওয়ার জন্য? এখন থেকে আর কোনো টাকা দিব না, প্লিজ তুমি বাসায় আসো। সাগরকে পাঠিয়ে দাও, আমি আসতেছি। ঠিক আছে, আসো তাহলে। আর সাগর, তুই একটু তোর ম্যাডামকে নিয়ে আয় তো তার বাবার বাড়ি থেকে। স্যার এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে তো রাত 10টা-11টা বেজে যাবে। কালকে নিয়ে আসলে হয় না? যেহেতু বলে দিয়েছি এখন নিয়ে আসার জন্য, যা নিয়ে আয় একটু কষ্ট করে। আর এই নে 1000 টাকা, তুই কিছু খেয়ে নিস, সারাদিন তো মনে হয় খাস নাই। সাগর টাকাটা নিয়ে চলে আসলো নিচে। গাড়িতে এসে বসে আছে সাগর।
গাড়িতে স্টার্ট দিয়ে চলল নীলার আম্মুকে আনার জন্য। 2 ঘন্টা পর চলে আসলো নীলার আম্মুর বাপের বাড়ি। সাগরকে দেখে নীলার আম্মু বলতে লাগলো, সাগর, তুমি যেহেতু চলে এসেছো আর তোমাকে দেখে তো মনে হচ্ছে খাও নাই, এক কাজ করো, এখান থেকে খেয়ে নাও। এখানে তোমাকে আর কেউ বিরক্ত করবে না। ভাবি, সাগরকে খাবার দেন। সাগর খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া শেষ করে নীলার আম্মুকে নিয়ে আবারও রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ আম্মু সাগরকে বলতে লাগলো, সাগর, নীলা যে টাকা চুরি করেছে এটা তুমি দেখো নাই? আর টাকাগুলো কাকে দিয়েছে তুমি দেখেছো? ম্যাডাম, টাকাগুলো কাকে দিয়েছে এটা তো আমি দেখি নাই, কিন্তু একটা ছেলে এসেছিল, ওই ছেলেটাকে মনে হয় দিয়েছে। ছেলেটাকে আগে কখনো আমি দেখি নাই। ও আচ্ছা, আমার মেয়েটাকে বলদ পেয়ে যত ইচ্ছা তত টাকা নিতেছে। দেখবে একদিন নীলা সব কিছু বুঝবে, ওই দিন সব কিছু হারাবে। নীলার আম্মু সাগরের কথা বলতেছে। হঠাৎ সাগরের হাতের দিকে চোখ পড়লো আর বলতে লাগলো, সাগর, তোমার হাতে কি হয়েছে? এসব দেখে মনে হচ্ছে তো পুড়ে গেছে। আরে ম্যাডাম, এসব কিছু না, ওই যে গাড়ি পরিষ্কার করতে গিয়েছিলাম তো হাতে একটু ছ্যাঁকা খেয়েছি। তুমি যদি হাতে ছ্যাঁকা খেয়ে থাকো তাহলে তো এক হাতে ছ্যাঁকা খাবে, 2 হাতে ছ্যাঁকা খেলে কিভাবে? সত্যি করে বলো, নীলা তোমার এসব করে নাই তো? সাগর কোনো কিছু বলতেছে না, কারণ সে জানে এখন যদি কিছু বলে তাহলে নীলাকে বকাবকি করবে। নীলাকে বকাবকি করলে নীলার সাগরের উপর অত্যাচার করবে। আমি বুঝতে পারছি এইসব কাজ হচ্ছে নীলার, সে ছাড়া অন্য কেউ এরকম করবে না তোমার সাথে। সাগর চুপচাপ গাড়ি চালাচ্ছে। প্রায় 2 ঘন্টা পর চলে আসলো বাসায়। নীলার আম্মু বাসার ভেতরে প্রবেশ করতে দেখতে পেল নীলা বসে আছে সোফায় আর টিভি দেখতেছে। নীলাকে কিছু না বলে সোজা চলে গেল রুমে। দেখতে দেখতে রাতে 1টা বেজে গেল। সাগর খাওয়া দাওয়া করে চলে আসলো বাহিরে। আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমার ভাগ্যটা বুঝি এরকমভাবেই লেখা হয়েছে। এটার জন্য সবসময় আমাকে মানুষ অত্যাচার করে, ভালোভাবে থাকতে দেয় না। এইসব বলতেছে গাড়ির সাথে হেলান দিয়ে। বেশ কিছুক্ষণ পর সাগর গাড়ির ভেতরে এসিটা চালিয়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 6টা। সাগর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকল কিছু পরিষ্কার করে বসে আছে, এমন সময় নীলার আম্মু ফোন দিল। সাগর ফোনটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো সাগর, তুমি একটু আমার রুমে আসো তো। জি ম্যাডাম, আসতেছি। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে চলে গেল নীলার আম্মুর রুমে। ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল নীলার আম্মু টাকা গুনতেছে। সাগরকে দেখে নীলার আম্মু সাগরের দিকে কিছু টাকা বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, সাগর, তুমি তো আমাদের বাসায় কাজ করতেছো অনেক দিন ধরে, তোমাকে তো কখনো কিছু দিতে পারি নাই। এক কাজ করো, এই টাকাগুলো তোমার কাছে রেখে দাও, এটা আমি এমনিতে দিলাম তোমাকে। ম্যাডাম, টাকাগুলো একটু আমার আব্বুর নাম্বারে পাঠিয়ে দিতে পারবেন? আমার তো এখানে টাকার প্রয়োজন হয় না, আপনি আব্বুর নাম্বারে পাঠিয়ে দেন। আমার ছোট বোনকে কলেজে অ্যাডমিশন করাবে, টাকা লাগবে অনেক। আচ্ছা, আমি তোমার এই মাসের বেতন আর কিছু টাকা বাড়িয়ে পাঠিয়ে দিতেছি, তুমি তোমার আব্বুকে বলে দাও। ধন্যবাদ ম্যাডাম। সাগর চলে আসলো নিচে। এমন সময় নীলা ফোন দিল আর বলতে লাগলো, তাড়াতাড়ি গাড়ি রেডি কর, আমি কলেজে যাব। ম্যাডাম, আপনার কলেজ তো সকাল 10টার সময় খুলে, আপনি 8টার সময় কোথায় যাবেন? তোকে এত প্রশ্ন করতে বলছি নাকি? যেটা বলেছি ওইটা কর। চুপচাপ গাড়িটা রেডি কর, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি নিচে। এই বলে নীলা ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর নীলা আসলো। সাগর ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যেই চলে আসলো কলেজের সামনে। নীলা গাড়ি থেকে নেমে বলতে লাগলো, তুই বাড়িতে চলে যা, আর আমি যে সময় ফোন দিব ওই সময় তুই চলে আসবি। ঠিক আছে ম্যাডাম, আপনি যে সময় ফোন দিবেন আমি ওই সময় চলে আসব। এই বলে গাড়িটা ঘুরিয়ে চলে আসলো বাসায়। খাওয়া দাওয়া করে বসে আছে সাগর। চলুন দেখে আসি নীলা কি করতেছে। নীলা তার বয়ফ্রেন্ডের সাথে বসে কফি খাচ্ছে আর বলতেছে, নীলা, তুমি আমাকে বিয়ে করবে তো? হ্যাঁ জান, আমি তো তোমাকে বিয়ে করব, এটার জন্যই তো সব কিছু রেডি করতেছি। তুমি আমাকে 10 লক্ষ টাকা দিয়েছো, এই 10 লক্ষ টাকা দিয়ে আমি ছোটোখাটো একটা বিজনেস শুরু করেছি। ও আচ্ছা, তাহলে আমাকে নিয়ে চলো, আমিও দেখবো তুমি কি বিজনেস শুরু করেছো। ইয়ে না, মানে এখন যাওয়া যাবে না, কারণ এখন তো পুরোপুরি ঠিক করা হয় নাই। যে সময় পুরোপুরি ঠিক করা হবে ওই সময় আমি তোমাকে নিয়ে যাব।
তোমার কথার মধ্যে কেমন যেন সন্দেহ সন্দেহ লাগতেছে। তুমি সত্যি আমাকে বিয়ে করবে তো, নাকি আমার টাকার জন্য এরকম করেছো আমার সাথে? এই তো আজকে বুঝতে পেরে গেছিস, আর বলতে হয় নাই। আমি তো টাকার জন্য এতদিন তোর সাথে রিলেশন করেছি। তোর মতো মেয়েকে বিয়ে তো দূরের কথা, এক রাত কাটাতেও পারবো না তোর সাথে। মানে নিলয়, তুমি এসব কি বলতেছো? তুমি আমার টাকার জন্য আমার সাথে এরকম করেছো? হ্যাঁ, আমি তোর টাকার জন্য এমন করেছি। তুই যেখানে নিজের বাড়ির ড্রাইভারকে এরকমভাবে মারতে পারিস, বিয়ের পর আমাকে কিভাবে মারতে পারবি এটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। তোর টাকার অনেক অহংকার, তাই না? আর তুই তো ড্রাইভারকে মেরেছিস। সে চাইলে কিন্তু অন্য জায়গায় চাকরি করতে পারতো। সামান্য কিছু টাকার জন্য তোর বাসায় কাজ করেছে, আর তুই প্রতিনিয়ত ছেলেটার উপর অত্যাচার করেছিস। মানুষের তো একটা বিবেক আছে, কিন্তু তোর সেই বিবেকটা নেই। ভালো থাকিস, আর কোনোদিন আমাকে ফোন দিস না। ফোন দিলে ফোন তো রিসিভ করব না। এই বলে নিলয় কফি শপ থেকে চলে গেল বাহিরে। এইদিকে নীলা চুপচাপ বসে বসে ভাবতেছে। এমন সময় আঁখি এসে নীলার পাশে বসে বলতে লাগলো, আমি ওই দিন বলেছিলাম না তোর এই অহংকারের জন্য নিশ্চয়ই একটা কিছু হবে। আর দেখেছিস তোর টাকারও ও নিয়েছে এবং ভালো ভালো উপদেশও দিয়ে গেছে। আমাদের এতদিনের বন্ধুত্বের জন্য আমি শুধু তোর সাথে আছি, না হলে আমি কবেই চলে যেতাম। তোর মতো বান্ধবী আমার দরকার নেই। ভালো থাকিস, আর যেদিন একেবারে ভালো হয়ে আসতে পারবি ওই দিন না হয়ে আমাকে ফোন দিস। আর এই নে 1,00,000 টাকা। কিছুদিন আগে তোর কাছ থেকে টাকা নিয়েছিলাম না, এটাই সেই টাকা। এই বলে আঁখি ওইখান থেকে চলে গেল তার বাড়িতে। এইদিকে নীলা তার ফোনটা বের করে ফোন দিল সাগরকে, আর বলতে লাগলো, কিরে কোথায় আছিস? দেখ, আমি তোকে একটা লোকেশন পাঠিয়ে দিয়েছি, এই লোকেশনে চলে আয় তাড়াতাড়ি। ঠিক আছে ম্যাডাম, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। এই বলে সাগর চলে গেল নীলাকে আনার জন্য। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো কফি শপে। এসে দেখে নীলা বসে আছে। নীলাকে দেখে বলতে লাগলো, ম্যাডাম আমি গাড়ি নিয়ে এসেছি, আপনি আসেন, আমি গাড়িতে যাই। আচ্ছা তুমি যাও, আমি 5 মিনিট পরে আসতেছি বিলটা দিয়ে। সাগর চলে আসলো গাড়িতে। এদিকে নীলা বিলটা দিয়ে চলে আসলো নিচে। গাড়ির দরজা খুলে বসে পড়লো ভেতরে। এইদিকে সাগর চুপচাপ গাড়ি চালাচ্ছে। বেশ কিছুক্ষণ পর নীলা বলতে লাগলো, সাগর, তোকে একটা কথা বলতে চাই। তোর হাত দুইটা দেখি। কেন ম্যাডাম, আমার হাত দেখে কি করবেন? আমার হাতে তো কিছু নেই। আমি যে হিটার দিয়ে পুড়িয়ে দিয়েছিলাম ওই পোড়া জায়গাগুলো দেখি এখন কিরকম আছে। ম্যাডাম দয়া করে আমার উপর আর এরকম অত্যাচার করবেন না। আসলে পুরো জায়গাটা এখনও শুকায় নাই। এখন যদি আপনি আবার এরকম করেন তাহলে আমার এই চাকরিটা ছেড়ে দিতে হবে। চাকরি ছাড়তে হবে না, তুই এক কাজ কর, ত্রিপোলার মেডিকেল কলেজে যা, ওইখান থেকে তোর হাতের চিকিৎসা করিয়ে নিয়ে আসবো। আরে না, চিকিৎসা করাতে হবে না, অযথা বাড়তি খরচ। আমি বাসার দিকে নিয়ে যাইতেছি। একবার বলেছি কানে যায় না নাকি তোর? আবার অত্যাচার করার জন্য বলতেছিস তুই? যেটা বলতেছিস সেটা কর, তাড়াতাড়ি হসপিটালের দিকে যা। সাগর চুপচাপ চলে আসলো হাসপাতালে। গাড়িটা সাইডে রেখে গাড়ির ভেতরে থেকে বের হয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় নীলা বলতে লাগলো, দাঁড়িয়ে আছিস কেন? আমার সাথে আয়। ম্যাডাম অনেক টাকা খরচ হবে, প্লিজ যাইয়েন না, আমার কাছে এত টাকা নেই। তোকে একবারও বলেছি নাকি টাকা দেওয়ার জন্য? তুই চুপচাপ আমার সাথে আয়। ঠিক আছে ম্যাডাম, আসতেছি। এই বলে সাগর নীলা আর পিছু পিছু চলে গেল। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো একটা ডাক্তারের কেবিনে। ভেতরে বসে আছে 3 জন। এমন সময় নীলা বলতে লাগলো, ফারুক ভাই, ওর হাতটা একটু দেখেন তো। সাগরের হাত দুইটা সামনে বাড়িয়ে দিয়ে কথাটা বলল নীলা। সাগরের হাত দেখিয়ে ফারুক অবাক হয়ে বলতে লাগলো, এটা কিভাবে হলো? দেখে তো মনে হচ্ছে কোনো হিটারের দাগ। আর এটা কবে হয়েছে? এরকম অবস্থা হয়েছে কেন? সাগর আর নীলা কিছুই বলতেছে না, কারণ নীলা কি বলবে? সে যে এরকম করেছে। নীলা বেশ কিছুক্ষণ পর ফারুককে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া, সাগর তো এসব বোঝে না। হিটারটা হাতে নিয়ে ওর হাতে লাগিয়ে দিয়েছিল, এই জন্যই এরকম হয়েছে। আপনি একটু ওর 2টা হাত ভালোভাবে পরিষ্কার করে কিছু ওষুধের ব্যান্ডেজ করে দেন, যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আরও আগে আসার উচিত ছিল, কারণ এরকম অবস্থা হয়েছে আমরা তো দেখেই ভয় লাগতেছে।
নীলা, তুমি বাহিরে যাও, আমি কিছুক্ষণ পর তোমাকে ডাক দিব। ঠিক আছে ভাইয়া, যাইতেছি। নীলা বাহিরে চলে যেতেই ফারুক সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, এইসব কাজ নীলা করেছে তাই না? সত্যি সত্যি করে বলো। আরে না ডাক্তার, আমি নিজে থেকেই করেছি এসব। ম্যাডাম করতে যাবে কেন? ম্যাডাম তো খুব ভালো, দেখেন না আমাকে হাসপাতালে নিয়ে এসেছে। তুমি যতই মিথ্যা কথা বলো না কেন, আমি জানি এসব কাজ নীলা ছাড়া আর কেউ করবে না। এখানে একটু বসো, আমি তোমার হাতটা ভালো করে পরিষ্কার করে তারপর কিছু ঔষধ দিয়ে দিতেছি। এই বলে ফারুক সাগরের হাত ভালোভাবে পরিষ্কার করে কিছু ওষুধ লাগিয়ে হাত ব্যান্ডেজ করে দিয়ে প্রেসক্রিপশনে কিছু ওষুধের নাম লিখে দিল। বেশ কিছুক্ষণ পর সাগর নীলাকে নিয়ে আসলো নিচে। দুইজন গাড়িতে বসে আছে, এমন সময় সাগর বলতে লাগলো, ম্যাডাম এখন বাসায় চলে যাই? আগে তোর ওষুধ কিনে এরপর বাসায় যাব। সাগর গাড়িটা ঘুরিয়ে চলে আসলো ফার্মেসিতে। ওষুধ নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর সাগর আর নীলা চলে আসলো বাড়িতে। কলিং বেল দিতেই নীলার আম্মু এসে দরজা খুলে দিল। নীলাকে দেখে কিছুই বলল না। 1 ঘন্টা পর নীলা সাগরকে ফোন দিল আর বলতে লাগলো, আমার রুমে আয় তো একটু, তোর ওষুধগুলো নিয়ে আসবি। এই বলে নীলা ফোনটা কেটে দিল। এদিকে সাগর কিছু বলতে পারল না। তার ওষুধগুলো নিয়ে চলে আসলো নীলার রুমে। সাগর দাঁড়িয়ে আছে, এমন সময় নীলা বলতে লাগলো, এই নে খাবারগুলো খেয়ে ওষুধগুলো খেয়ে আব্বু যে রুমটা দেখিয়ে দিয়েছিল তোকে, ওই রুমটাতে গিয়ে ঘুমা। আজকে আর বাইরে যাব না আমি। ঠিক আছে ম্যাডাম। সাগর খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে চলে আসলো পাশের রুমে। বিছানায় শুয়ে পড়তেই সাগরের ঘুম চলে আসলো। কারণ সাগর প্রতিদিন রাত 1টা, 2টা, 3টার সময় ঘুমাতো আর সকাল 6টা বা 8টার সময় উঠে যেত। হঠাৎ নীলার এত পরিবর্তন দেখে নীলার আম্মু মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, মেয়েটার হঠাৎ কি হয়েছে? সাগরের উপর এত মায়া দেখাচ্ছে, নিশ্চয়ই কোনো প্ল্যান করেছে আবার তাকে মারার জন্য। এবার যদি সাগরের গায়ে হাত তুলে তাহলে বাড়ি থেকে বের করে দেব। ওর মতো মেয়ে আমাদের দরকার নেই। এসব বলতেছে মনে মনে। এমন সময় নীলা নিচে এসে তার আম্মুর পাশে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর নীলা তার আম্মুর কোলে মাথা রাখতেই নীলার আম্মু চমকে গেল আর বলতে লাগলো, কি রে, তোর হঠাৎ কি হয়েছে? আমার কোলে মাথা রেখেছিস কেন? মাথা তোল তাড়াতাড়ি, তুই নিশ্চয় কোনো বুদ্ধি করেছিস, না হলে তো তুই কখনো এরকম করিস না। আম্মু আমাকে মাফ করে দাও, আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি, তোমরা আমাকে মাফ করে দাও। এটা নিশ্চয় তোর নাটক, আমরা কখনোই তোকে মাফ করব না। তুই সাগরের যে অবস্থা করেছিস এটার জন্য তো আরও মাফ করবই না। আম্মু, এখন থেকে তোমরা যেটা বলবে আমি সেটাই করব, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন তোমাদের কথার অবাধ্য হব না, তোমাকে কথা দিলাম। আমি বিশ্বাস করি না। আর তোর যদি টাকা লাগে বলতে পারিস, আমি তোর আব্বুকে বলে তোর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। আম্মু, আমি সত্যি কথা বলতেছি, আমি আর কোনোদিন এরকম করব না, প্লিজ আমাকে বিশ্বাস করো। এই বলে নীলা তার আম্মুর পা জড়িয়ে ধরে কান্না করে দিল। কিন্তু নীলার আম্মু নীলাকে এখনো বিশ্বাস করতে পারতেছে না। বিশ্বাস করবে কি করে? নীলা যেই ব্যবহার করেছে এটার জন্য তো বিশ্বাস না করাটাই ভালো। আম্মু, আমি এতদিন অনেক ভুল কাজ করেছি। ঘর থেকে টাকা নিয়ে বয়ফ্রেন্ডকে দিয়েছি, আজকে সে আমাকে ছেড়ে চলে গেছে। আজকে আমি বুঝতে পারছি কেন সে আমার কাছে ছিল এতদিন। প্লিজ আম্মু, এইবারের মতো মাফ করে দাও। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম, তবে আমরা যা বলবো তাই শুনবি তো, নাকি আবার আগের মতো হয়ে যাবি? আমি তোমার মাথায় হাত রেখে বলতেছি, তোমরা যা বলবে আমি তাই শুনবো। প্লিজ আম্মু, আমাকে মাফ করে দাও। ঠিক আছে, যা, মাফ করে দিলাম। আর তুই কিন্তু সাগরের সাথে এটা মোটেও ঠিক করিস নাই। ওর হাতের অবস্থা কি করেছিস একবার দেখেছিলি? আম্মু, দেখেছি। আজকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। সাগরের সাথে অনেক অন্যায় করেছি, আর কখনো অহংকার করব না। ঠিক আছে, এখন রুমে যা, আর তোর আব্বু আসলে মাপ চেয়ে নিস। ঠিক আছে আম্মু। এই বলে নীলা চলে আসলো তার রুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সাগরের রুমের সামনে এসে দেখে সাগর নিচে শুয়ে আছে। সাগরকে নিচে শুয়ে থাকতে দেখে নীলা ডাকতে লাগলো, এই সাগর, সাগর। সাগর লাফ দিয়ে ঘুম থেকে উঠে বসে পড়লো আর বলতে লাগলো, জি ম্যাডাম বলেন, কোথাও যাবেন নাকি? না, কোথাও যাব না। তুমি বিছানা ছেড়ে এইখানে এসে শুয়ে আছো কেন? যাও বিছানায় গিয়ে ঘুমাও। ম্যাডাম এত নরম বিছানায় ঘুমাতে পারি না, এটার জন্য নিচে ঘুমিয়েছি।
ঘুমাতে পারবে, তুমি উপরে গিয়ে ঘুমাও, আর যেন না দেখি নিচে ঘুমাতে। এই বলে নীলা চলে গেল তার রুমে। এদিকে সাগর বিছানায় শুয়ে পড়ল। আবার বেশ কিছুক্ষণের মধ্যে সাগর ঘুমিয়ে গেল। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। বিকালে নীলার আব্বু বাসায় আসতেই নীলার আম্মু বলতে লাগলো, জানো নীলার আব্বু, নীলা এখন ভালো হয়ে গেছে, এখন আর কারোর সাথে খারাপ ব্যবহার করে না। কে বলেছে ভালো হয়েছে? হয়তো টাকা শেষ, তাই এই রকম বাহানা করতেছে। আমার ঘরে গিয়ে দেখো 10 লক্ষ টাকা আছে, ওইটা নিয়ে দিয়ে দাও, তাহলেই তার আগের রূপ দেখতে পারবে। আমি সত্যি কথা বলতেছি, নীলা ভালো হয়ে গেছে। তাকে আমি টাকা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সে টাকা নেয় নাই। রাতে দেখো তোমার কাছে মাপ চাইবে নীলা। ঠিক আছে, দেখা যাবে রাতে মাপ চাই কি মাপ চাই না। এই বলে নীলার আব্বু চলে গেল ওইখান থেকে রুমে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে রাতে সোফায়। এমন সময় নীলা এসে তার আব্বুর পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আব্বু আমাকে মাফ করে দাও, আমি আমার এতদিন যা করেছি সব ভুল করেছি, প্লিজ এবার মাফ করে দাও। দেখ নীলা, বাহানা করিস না, তুই অনেক বাহানা করতে পারিস, আমি জানি তোর টাকার প্রয়োজন, তাই এইসব বলতেছিস। আমার রুমে দেখ, গিয়ে টাকা রাখা আছে, নিয়ে যা। আব্বু আমি সত্যি কথা বলতেছি, আমি আর এমন করব না, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তোমার দুইটা পায়ে পড়তেছি। আমি বিশ্বাস করব কি করি? তুই ভালো হয়ে গেছিস, তোকে তো আমি একটু বিশ্বাস করি না। একবার বিশ্বাস করে দেখো, যা বলবে আমি তাই করতে রাজি আছি। আমি যদি বলি তোকে এখন একটা গরিব ছেলের সাথে বিয়ে দিব, বিয়ে করবি? ছেলে যদি ভালো হয় আমি বিয়ে করব, প্লিজ আমাকে মাফ করে দাও আব্বু। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। আর শোন, আমি খুব শীঘ্রই একটা গরিব ছেলের সাথে তোর বিয়ে দিব। ঠিক আছে আব্বু, তোমার যেটা ভালো মনে হয় ওটাই করো। এই বলে নীলা চলে গেল তার রুমে। এদিকে নীলার আব্বু তো বেশ অবাক, একদিনে এত পরিবর্তন কিভাবে হলো। এদিকে সাগর বাড়ির ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বোনের সাথে কথা বলতেছে। কলেজে ভর্তি করিয়ে দিয়েছি, এখন ভালোভাবে লেখাপড়া করবি। তুই বলেছিস ডাক্তার হবি, ইনশাল্লাহ তোকে ডাক্তার বানাবো, যতই টাকা লাগুক না কেন। ধন্যবাদ ভাইয়া। আর তুমি তো অনেক দিন হয়েছে গেছো, একবার বাসায় আসবে, তোমাকে দেখি না অনেক দিন হলো। আচ্ছা দেখি কালকে যাইতে পারি নাকি, যদি যাইতে পারি তাহলে ফোন দিয়ে জানিয়ে দিব। রাখলাম, এখন ঘুমিয়ে থাক তুই। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে যেই পেছন ফিরতে যাবে, এমন সময় ভয় পেয়ে গেল, কারণ পেছনে দাঁড়িয়েছিল নীলা, আবার সাদা ড্রেস পরে। নীলাকে দেখে সাগর বলতে লাগলো, ম্যাডাম আপনি এইখানে কিছু বলবেন নাকি? গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলে নাকি এতক্ষণ? আরে না ম্যাডাম, আমার ছোট বোন ফোন দিয়েছিল, অনেক দিন হয়েছে তো বাসায় যাই না, বলতেছে বাসায় যাওয়ার জন্য। ও আচ্ছা, কালকে না হয় বাড়ি থেকে ঘুরে আয়, আমি কালকে কোথাও যাব না, বাসায় থাকবো। ঠিক আছে ম্যাডাম, আমি না হয় স্যারকে বলে আসি, যদি স্যার কোথায় যায়। এই বলে সাগর চলে আসলো নিচে। এসে দেখে তার স্যার বসে বসে টিভি দেখতেছে। তার স্যারকে দেখে বলতে লাগলো, স্যার কালকে আমি বাসায় যেতে চাইছিলাম একটু, কালকে কি ছুটি দেওয়া যাবে আমাকে? নীলা তো কলেজে যায়, সাগর কালকে কিভাবে যাবে? শুক্রবারে না হয় বাড়িতে যাইও। স্যার ম্যাডাম বলেছে যে কালকে নাকি কোথাও যাবে না, বাড়িতে থাকবে, এটার জন্য আমি বলেছিলাম যে কালকে যাওয়ার জন্য। ঠিক আছে, যেহেতু কালকে নীলা কোথাও যাবে না, সো তুমি বাসায় যাইও গাড়িটা নিয়ে। আর এই নাও 10,000 টাকা, এটা তোমার ছোট বোনকে দিয়ে আইসো। ধন্যবাদ স্যার। এই বলে সাগর চলে গেল তার রুমে। এদিকে নীলার আব্বু নীলার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীলার আম্মু, আমি চাইছিলাম কি সাগরের সাথে যদি নীলার বিয়েটা দিয়ে দিই, তাহলে নীলা অনেক সুখে থাকবে। সাগর ছেলেটা তো খুব ভালো। আমিও ভাবছিলাম তোমাকে বলবো, কিন্তু আর বলা হয়ে ওঠে নাই। তুমি এক কাজ করো, কাউকে না জানিয়ে সাগরদের বাসায় গিয়ে বিয়ের কথা বলে আসো। এটাই করতে হবে, কিন্তু নীলা কি মানবে সাগরকে? সে যদি আবার আগের মতো হয়ে যায়, তখন তো সাগরকে মেরেই ফেলবে। আশা করি নীলা আর আগের মতো হবে না। সাগর তার রুমে এসে তার বোনকে ফোন দিয়ে বলে দিল কালকে সে আসবে। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হয়ে গেছে। সাগর রেডি হয়ে নিচে এসে দেখে নীলা এবং নীলার আম্মু বসে আছে। তাদের দুজনকে দেখে বলতে লাগলো, ম্যাডাম আমি তাহলে যাই এখন, আর যদি প্রয়োজন হয় ফোন দিয়ে আমি চলে আসবো। আমিও যাব তোমার সাথে সাগর,
আমাকে নিয়ে যাবে তোমার সাথে? ম্যাডাম, আপনি আমাদের বাড়িতে যাবেন? আমাদের বাড়ি তো ভাঙাচোরা। আমাদের বাড়িতে গেলে কোথায় বসতে দিব আপনাকে? তোমার ভাঙাচোরা বাড়িতে গিয়েই বসবো। চলো এখন। সাগর নীলাকে নিয়ে চলে আসলো নিচে। গাড়িতে উঠে পড়লো দুইজন। সাগর ড্রাইভ করতেছে আর নীলা এক নজরে তাকিয়ে আছে সাগরের দিকে। হঠাৎ নীলা বলে উঠল, সাগর, তুমি কি কোনোদিন প্রেম করো নাই? মানে রিলেশন করো নাই কারোর সাথে? না ম্যাডাম, রিলেশন করি নাই আর করার ইচ্ছাও নাই। এই বলে সাগর আবার চুপ হয়ে গেল। প্রায় 3 ঘন্টা পর সাগর চলে আসলো তাদের বাসায়। গাড়ি থেকে নেমে নীলাকে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করতেই সাগরের বোন এসে সাগরকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই ম্যাডামকে নিয়ে তোর রুমে যা আর পাখাটা ছেড়ে দে। আপনি আসুন আমার সাথে। নীলা চলে গেল সাগরের বোনের সাথে। এদিকে সাগর রান্নাঘরে এসে দেখে তার আম্মু রান্না করতেছে। রান্না শেষ হতেই সাগর আর নীলা খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া শেষ হতেই বিকেলের দিকে দুজন বের হয়ে গেল আবারও নীলাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। সাগর নীলাকে নিয়ে চলে আসলো বাসায়। দেখতে দেখতে কেটে গেল 7টি দিন। রাতে খাওয়া দাওয়া করতেছে এমন সময় নীলার আব্বু বলতে লাগলো, নীলা, তোর বিয়ে ঠিক করেছি। 1 মাস পর তোর বিয়ে। স্যার, ম্যাডামকে বিয়ে দিয়ে দিলে কি আমাকে আর চাকরিতে রাখবেন না? রাখবো। তুমি আমার অফিসে চাকরি করবে নীলার বিয়ে হয়ে গেলে। ঠিক আছে স্যার। নীলা কোনো কথা বলতেছে না। এদিকে সাগর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো রুমে। এমন সময় নীলা তার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু আম্মু, তোমাদের সাথে কথা ছিল। আমি সাগরকে বিয়ে করতে চাই। তোমরা যার সাথে বিয়ে ঠিক করেছো তার সাথে আমার বিয়ে ভেঙে দাও। আমি সাগরকে বিয়ে করব। আমি যাকে একবার কথা দিয়ে ফেলি সেই কথা ফিরিয়ে নিই না। তুই ভালো করেই জানিস আমি যার সাথে ঠিক করেছি তার সাথেই বিয়ে হবে তোর। কোনো কথা বলবি না, চুপচাপ বিয়ে করে নিবি। নীলা কিছু না বলে চলে গেল রুমে। এদিকে নীলার আম্মু নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেয়েটাকে বলে দিলেই তো পারতে যে সাগরের সাথে তার বিয়ে ঠিক করেছো। আমি দেখতে চাই নীলা ভালো হয়েছে নাকি আগের মতোই রয়েছে। এটার জন্যই তো এইসব বলেছি। তাই বলে মেয়েটাকে কাঁদাবে? নীলার আব্বু চলে আসলো রুমে। এদিকে সাগর ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম ভেঙে গেল সাগরের। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। গাড়িগুলো পরিষ্কার করে রেখে আবার চলে আসলো রুমে। এসে দেখে নীলা বসে আছে। নীলাকে দেখে সাগর বলতে লাগলো, ম্যাডাম কলেজে যাবেন না নাকি? কলেজে যাব, তার আগে তোর সাথে কথা আছে। আমি তোকে বিয়ে করতে চাই। ম্যাডাম কি আবল তাবল বলতেছেন? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি আমার মালিক, আমি কিভাবে বিয়ে করব? বিয়ে করবি না আমাকে? না, বিয়ে করব না। এই বলে সাগর চলে গেল ওয়াশরুমে। এদিকে নীলা তার রুমে এসে চুপচাপ বসে আছে। সকাল 10টা বাজতেই সাগর নীলাকে নিয়ে চলে আসলো কলেজে। দেখতে দেখতে কেটে গেল 1টি মাস। আজকে নীলা আর সাগরের বিয়ে, কিন্তু কেউই জানে না দুইজন রেডি হয়ে বসে আছে 2 গাড়িতে। এমন সময় কাজী আসলো। হাসানপুর নিবাসী মজনু মিয়ারের ছেলে তানভীর ইসলাম সাগরকে 1,01,000 টাকা দেন মোহর ধার্য করিয়া হয়েছে। মা, আপনি যদি রাজি থাকেন তাহলে বলেন কবুল। নীলা বেশ কিছুক্ষণ চুপ থেকে 3বার কবুল বলল। কবুল, কবুল, কবুল। কাজী সাহেব চলে আসলো সাগরদের বাসায়। সাগরও 3বার কবুল বলল, কিন্তু সাগর নিজেও জানে না কার সাথে বিয়ে হচ্ছে তার। দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। সাগর বাসর ঘরে ঢুকে খাটের কাছে আসতে নীলা খাট থেকে নেমে সাগরের পা ধরে সালাম করলো। সাগর বিছানায় বসে নীলার ঘোমটাটা খুলতেই বলতে লাগলো, ম্যাডাম আপনি এইখানে? আমারও তো একই প্রশ্ন, তুই এখানে কি করিস? আমার বাসা, আমি আমার বাসর ঘরে আসবো না, তাই তো কোথায় যাব? তার মানে তোর সাথেই আমার বিয়ে হয়েছে? মনে হয় আপনার সাথেই আমার বিয়ে হয়েছে। এটা বলতেই নীলা সাগরের ঠোঁট ছোড়া কামড়ে ধরল। আচমকা আক্রমণের কারণে সাগর কি করবে বুঝতে পারছে না। সাগর বেশি কিছু চিন্তা না করে নীলার সাথে রেসপন্স করতে লাগলো। তারা দুইজন রোমান্স শুরু করুক, আমরা এখন বিদায় নিই। সবাই সবার বাসায় চলে যান, সিনেমা শেষ হয়ে গেছে।